সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাজার, ওই বাজারটা নিয়ে আপনি একটু বলেন। ওনারা যেটা চাচ্ছেন যে লো স্কিল্ড ওয়ার্কারগুলোকে ফেরত পাঠানো। আচ্ছা, তো তারা চাচ্ছে যে হাই স্কিল্ড, সেমি স্কিল্ড অর সামথিং লাইক দ্যাট। 2034 ওয়ার্ল্ড কাপও সৌদিতে হচ্ছে, অ্যান্ড দে নিড অল কাইন্ড অফ ওয়ার্কার্স। নর্মাল একটা ওয়ার্কার পাঠালে ধরেন 2000 টাকা পায়, 2000 টাকা মানে 2000 রিয়াল। যদি একটা প্লাম্বার যায় সেখানে কিন্তু 4000 টাকা পাচ্ছে। এই উদ্যোগটা কে নেবে, এই যে অপরচুনিটিটা কাজে লাগানো? এটা হলো আপনার একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান দরকার। কোনো উদ্দেশ্য বা কোনো পরিকল্পনা ছাড়াই আমরা হাঁটতেছি। আমাদের এমন প্ল্যান করতে হবে যেন প্ল্যানটা সময়ের সাথে সাথে ওইটা কিছুটাও ফ্লেক্সিবিলিটি থাকে। রাইট, পরিকল্পনাটা কাদের নিয়ে করা দরকার? সব সেক্টরের লোককে ইনক্লুড করা। একটা কাজ আপনি আশা করেন যে এই সরকার করে যাক প্রবাসীদের জন্য, একটা ভালো পরিকল্পনা করা। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নূর নবী। মিস্টার নূর নবী সৌদি আরবে প্রিন্স সুলতান ইউনিভার্সিটিতে টিচিং করেন, প্রফেসর, এবং তার আসলে অনেক ধরনের কাজের সাথে উনি জড়িত আছেন ওখানে। পলিসি লেভেল থেকে শুরু করে ইউএন ক্লাইমেট ইস্যুস বিভিন্ন ধরনের। বাট আমাদের যেহেতু দর্শক এটা ডায়াসপোরাদের নিয়ে, আসলে প্রবাসী বাংলাদেশিরা এবং যারা আসলে যেতে চান, এই ধরনের ইস্যুস নিয়ে আমরা আলোচনা করি। তো যেহেতু উনি একটা ইউনিভার্সিটিতে ওইখানে প্রফেসর এবং বিভিন্ন লেভেলের লোকজনের সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছেন, তো দর্শক আমরা আলোচনা করব আসলে বাংলাদেশে ডায়াসপোরারা কি করলে ভালো থাকতে পারে, আমাদের আসলে সামনে সম্ভাবনা কি, এসব নিয়ে আলোচনা করব। সো মিস্টার নূর নবী, আপনাকে স্বাগতম টিভিএস। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার থ্যাংক ইউ। আপনার জাস্ট আমরা একটু সংক্ষেপে, আপনি অনেক অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত ওখানে, যদি একটু সংক্ষেপে বলেন যে আসলে আপনি তো প্রফেসর প্রিন্স সুলতান ইউনিভার্সিটির বললাম, আরও আসলে কি কি কাজের সঙ্গে আপনি জড়িত, একটু সংক্ষেপে। জি, আমি লাস্ট উইকে আই বিকেম এন ইউনেস্কো চেয়ার। ওটা হচ্ছে আপনার ইউনেস্কো চেয়ার অন ক্লাইমেট অ্যাকশন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ফার্স্ট ইউনেস্কো চেয়ার। তারপরে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো, আর অন্যান্য ইউনিভার্সিটির সাথে ভিজিটিং প্রফেসর হিসেবে আছি, যেমন জর্জ ওয়াশিংটন হাই ইউনিভার্সিটি স্পেন, তারপরে হচ্ছে আপনার ইটালিতে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি এক্সামিনার এন্ড সো অন। আপনি কোন সাবজেক্ট পড়ে থাকেন? আমি মেইনলি হলো অ্যাকাউন্টিং এন্ড পলিসি নিয়ে কাজ করি, বাট নাও আই ফোকাস মেইনলি অন সাস্টেনেবিলিটি এন্ড ক্লাইমেট নিয়ে। এটা আপনার এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এন্ড এটা নিয়ে কাজ করা হয়। এবং আমার আফ্রিকাতে আমার একটা এনজিও আছে যেখানে হলো 48 আফ্রিকান কান্ট্রিজ নিয়ে আমি কাজ করি, ইউথ অ্যান্ড ইয়াং উইমেন এন্টারপ্রেনার্স অ্যান্ড সো অন। তো সেক্ষেত্রে যেটা হলো, আপনি জানেন যে উইদিন নেক্সট 30-40 ইয়ার্স এভরি 5 ইয়াং মেন অর উইমেন একজন হলো আফ্রিকান থাকবে। তো সেজন্য ওখানে করা হয়। বাংলাদেশেও আমি কিছুটা ইনভলভ। নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি অ্যাডভাইজার টু দ্য ভাইস চ্যান্সেলর অন এসডিজি। ফ্যান্টাস্টিক, আপনার তো অনেক ধরনের অভিজ্ঞতা। সৌদি আরবে কত বছর থাকেন? আমার লাস্ট 12 ইয়ার্স। তার আগে আমি লন্ডনে ছিলাম। সো আমি হলো গ্লোবাল সিটিজেন। আই হ্যাভ বাংলাদেশি, বাংলাদেশের অ্যান্ড ব্রিটিশ সিটিজেন। অ্যান্ড লাস্ট ইয়ারে সৌদি থেকেও আমার I got the golden কামাল, যেটা। ওকে, গ্রেট। আপনার এই যে আমরা ধরেন যে সৌদি আরব বাংলাদেশের হচ্ছে আপনার সব থেকে বৃহৎ, আমরা যদি বলি যে আমাদের যে জনশক্তি রপ্তানির এটার আসলে বাজার, তো সেখানে আসলে ওই বাজারটা নিয়ে আপনি একটু বলেন যে বাংলাদেশিরা আসলে কেমন আছে, কি ধরনের কাজ করে, তারপরে আমি আসবো যে আসলে আরো কি করতে পারে। আবেগের জায়গা থেকে আমরা বাইরে যারা থাকি, আমাদের মধ্যে যে দেশপ্রেম, এটা সর্বোচ্চ পর্যায়ে। এটা আপনারা যখন বাইরে যান সেটা বুঝতে পারেন। সবার ফ্যামিলি থাকে এদেশে। আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলেই মানে আবেগ তাড়িত হয়ে যায় ফ্যামিলির জন্য। তো এটা হলো আবেগের জায়গা। সেকেন্ডলি
আপনার হ্যাঁ, আমাদের মধ্যে প্রবাসে যারা আছে, স্পেশালি সাউদিতে, লার্জেস্ট মার্কেট বাংলাদেশিদের। কিছু চ্যালেঞ্জ তো আছে, কিছু সম্ভাবনাও আছে। এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে কিছু চ্যালেঞ্জ আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, আবার অনেক সম্ভাবনাও আছে। জি, যদি একটু বলেন। তো এখন আপনারা জানেন যে সাউদি 2016-এ যখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, হিজ এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার, উনি সাউদি ভিশন 2030 অ্যানাউন্স করেন। এটা হলো সাউদি ট্রান্সফরমেশন আনবিলিভেবল গ্লোবালি। অ্যান্ড আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এসেও বললো এটা মিরাকল, এই ট্রান্সফরমেশনটা। তো এই ট্রান্সফরমেশনের ইম্প্যাক্ট হলো আমাদেরও অপরচুনিটি, আরো সুযোগ করে দিয়েছে এখানে, মানে জবের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। যেমন এখন নট অনলি সাউদি, পুরো গালফ কান্ট্রিগুলার যদি আপনি লেবার মার্কেটটা নেক্সট 5-10 ইয়ার্স ফোরকাস্ট করেন, যেটা কোভিডের মধ্যে G20 যেটা হলো সাউদিতে, আই ওয়াজ পার্ট অফ দ্যাট। তো তখন আমরা প্রেডিক্ট করলাম যে আপনার গালফ কান্ট্রিতে লেবার মার্কেটটা ইন ফিউচারে কি হতে পারে। তো যেহেতু এখন ভেরি ন্যাশনাল সেন্ট্রিক, প্রো ন্যাশনাল সব গালফ কান্ট্রিগুলা, তো ওনারা যেটা চাচ্ছেন যে লো স্কিল্ড ওয়ার্কারগুলাকে ফেরত পাঠানো। তো তারা চাচ্ছে যে হাই স্কিল্ড, সেমি স্কিল্ড অর সামথিং লাইক দ্যাট। তো সেইটা হলো ইটস এ বিগ চ্যালেঞ্জ। বাট অপরচুনিটির জায়গায় যেটা, যে জানেন আপনার 2034 ওয়ার্ল্ড কাপও সাউদিতে হচ্ছে, and they need all kind of workers. তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, সেটা সরকার থেকে, আমাদের বাংলাদেশ সরকার একটা স্ট্র্যাটেজি নেওয়া উচিত যে কি ধরনের ওয়ার্কার আমরা টার্গেট করি। তো সেক্ষেত্রে কিছু সেমি স্কিল্ড, যেমন ফর এক্সাম্পল আমাদের প্লাম্বার, হাউ মেনি প্লাম্বার্স আমাদের বাংলাদেশ থেকে সাউদিতে যায়, বাট আপনি একটা নর্মাল একটা ওয়ার্কার পাঠালে ধরেন 2000 টাকা পায়, 2000 টাকা মানে 2000 রিয়াল। যদি একটা প্লাম্বার যায় সেখানে কিন্তু 4000 টাকা পাচ্ছে বা 3500 টাকা পাচ্ছে। তো ইটস এ হিউজ ডিফারেন্স। তো আমাদের আসলে ওই যে অপরচুনিটি গুলো কিন্তু থাকে না, ইউ হ্যাভ টু গ্র্যাব ইট, ঠিক না? আমরা যেটা বলি সিজ দ্য অপরচুনিটি। এই উদ্যোগটা কে নেবে, এই যে অপরচুনিটিটা কাজে লাগানো? এটা হলো আপনার একটা কম্প্রিহেনসিভ একটা প্ল্যান দরকার। আমরা গত 54 বছরে এই ধরনের কোনো প্ল্যান আমাদের, আমরা তো রিসার্চ করি, পলিসি নিয়ে কাজ করি, আমাদের মধ্যে এটা পড়ে নাই। অন্য দেশ কি করে এটা? অবশ্যই এটা হলো আপনার অন্যান্য দেশে, ধরেন যে ইন্ডিয়াও কিন্তু মিডল ইস্টের সব দেশেই অনেক ইন্ডিয়ানরাও কাজ করে, ইন্ডিয়ান, ফিলিপিনো, এবং দেখেন যে আমাদের অন্যান্য দেশ থেকে, ইভেন কি শ্রীলঙ্কা, যে প্রচুর আপনার নার্সিং যে ওয়ার্কার গুলা শ্রীলঙ্কা থেকে যাচ্ছে। আমরা এটাকে নিচ্ছি না কেন? আমাদের কোনো টার্গেট নেই, আমাদের কোনো প্ল্যান নেই। তো এটা একটা, আপনি যে বাজারও করতে যান, আপনার তো একটা প্ল্যান থাকে যে আমার 500 টাকা বা 1000 টাকা আমি বাজার করব, একটা মাছ কিনবো। তা আমাদের তো মানে প্ল্যান ছাড়া, আমার মনে হয় যে আল্লাহ তাআলাই আমাদেরকে দেখেন সব সময়, মানে যেভাবেই, মানে কোনো উদ্দেশ্য বা কোনো পরিকল্পনা ছাড়াই আমরা হাঁটতেছি। তো আসলে যদি ভালোভাবে একটু পরিকল্পনা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, লেবার মিনিস্ট্রি, ওনারা যদি সবাই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আগামী 5 থেকে 10 বছরের একটা প্ল্যান করেন, প্রত্যেকটা দেশ আজকে ভিশন 2030 সৌদি আরব এই পর্যায়ে কেন? তাদের মানে 15 বছরের একটা প্ল্যান করছে, কৌশল পরিকল্পনা তো নিয়েছে। এবং শুধু প্ল্যান করলে হবে না, প্ল্যানের প্রোগ্রেসটা কি, কি কি অসুবিধা ফেস করতেছি। কারণ দেখেন আপনি এখন একটা ফোন কিনলেন, নেক্সট ইয়ারে কিন্তু 2-3টা আপনার মডেল চেঞ্জ হচ্ছে, আপডেট, রাইট? তো আমাদের এমন প্ল্যান করতে হবে যেন প্ল্যানটা সময়ের সাথে সাথে ওইটা কিছুটাও ফ্লেক্সিবিলিটি থাকে, রাইট, আপডেট করা যায়। এবং জি, এটা ধরেন যে আপনি যে এখন এখানে তো আমাদের যারা প্রবাসী আছে, এই যে পরিকল্পনা, হয়তো ধরেন যে আলোচনাটা হয় সরকারি লেভেলে, আলোচনা হয়, আমাদের মিশনগুলো আমরা শুনি যে তারা আসলে খুব উদাহরণ দেয় অনেকে যারা বাইরে থাকে, যে ইন্ডিয়ান মিশনগুলো যেভাবে প্রোঅ্যাক্টিভলি কাজ করে, বাংলাদেশি মিশনগুলো সেভাবে কাজ করে না। আপনি সরকারের লেভেলে কোনো পরিকল্পনায় এই প্রবাসীদের কোনো আসলে রিপ্রেজেন্টেটিভ সেই সব থাকে না। তো এগুলো কি
আসলে এই পরিকল্পনাটা করা দরকার, কাদের নিয়ে করা দরকার, কিভাবে করা যেতে পারে, আপনার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করলে সংক্ষেপে। এখন যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, কেন এখন তো আমরা নতুন বাংলাদেশে আছি, রাইট, অন্তর্বর্তীকালীন সরকার, রাইট, সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছে। আমরা যে যে জায়গায় থেকে সবার দাবি দাওয়াও মানে ওঠানো হচ্ছে। প্রবাসীরা কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিল, এটা আনডাউটেডলি, যদিও আমাদের অবদানটা ওইভাবে ইয়ে করা রেকগনাইজড করা হয় নাই। কেন আমাদের আপনার এই 53 ডিগ্রির মধ্যে আপনি গেলে আপনার চোখের পানি আসবে যে তারা কিভাবে রাস্তায় এত ডেডিকেটেড, কার জন্য করে, ফ্যামিলির জন্য, দেশের জন্য, ঠিক না? তো সেক্ষেত্রে সরকারেরও ভাবা উচিত যে একটা ছেলে বা একটা মহিলা যে ওই 52-53 ডিগ্রির মধ্যে যে কাজ করতেছে, এটা তো আনবিলিভেবল। তো এই ফিলিংসটা আসলে আপনার সব লোকদেরকে নিয়ে কাজ করা, যেটা আমরা বলি ইনক্লুসিভ পার্টিসিপেশন। শুধু পলিসি মেকাররা না, পলিসি মেকাররা দে উইল টেক দ্য ডিসিশন, বাট এই ডিসিশনটা নিতে হলে বা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের ক্ষেত্রে আপনার সব সেক্টরের লোককে ইনক্লুড করা, যারা রাস্তায় ঝাড়ু দিচ্ছে তাদেরকেও, যারা ডাক্তার, টিচার তাদেরকেও, এবং মানে এমবেসি তো আছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটি আছে। এটা শুধু তো এমবেসি বা মিশনের দায়িত্ব না, মিশন ইজ দেয়ার অবজেক্টিভ ইজ ডিফারেন্ট হলিস্টিকলি, বাট এইটা তো একটা মন্ত্রণালয় আছেন, তারা লেবার মিনিস্ট্রি আছে, স্কিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেই, এবং ওনারা অন্যান্য মন্ত্রণালয়কে সমন্বয় করে একটা কম্প্রিহেন্সিভ। আমি একটা জিনিস সবসময় বলি, আপনি এটা শুনবেন যে আমরা বলি স্টেক হোল্ডার, আমি এইটা স্টেক হোল্ডার বলি না এখন, আমি বলি স্টেক লুজার। তো এটা আমার শব্দ, এটা আমার তৈরি করা। তো আমরা আসলে স্টেক লুজারদের সাথে কথা বলা দরকার। আমরা যে সো কল্ড স্টেক হোল্ডার, যে পলিসি মেকার, বাট ইনক্লুসিভ যদি আপনি একটা প্ল্যান করতে চান বাংলাদেশের স্বার্থে, নতুন বাংলাদেশের জন্য, তাহলে এই সব পক্ষকে একসাথে করে তারপর একটা ইসে আসতে হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলি, ধরেন আপনার কুয়েতেও রিসেন্টলি হিউজ নাম্বার অফ পপুলেশন, মানে আপনার ওয়ার্কাররা তারা হলো ইয়ে করে দিছে, এবং অনেকের আপনার যে বাদ করে দিছে, এবং এটা সব গালফ কান্ট্রিগুলোতে। তো এখন আপনি দেখেন আমাদের ওখানে 3 মিলিয়নের মতো বাঙালি আছেন ওখানে। এখন আস্তে আস্তে যদি এদেরকে পাঠান, তারা এখানে এসে কি করবেন? তো এটা প্ল্যানটা দেখেন কত পরিকল্পনা। হ্যাঁ, যে ওরা যারা ওখানে কাজে আছে তারা যদি দেশে আসে, তাদেরও কিন্তু করণীয়, সরকারেরও তো ওই উদ্যোগটাও নেওয়া উচিত যে সে 10 বছর 15 বছর ছিল, সে দেশে আসলেও তাকেও একটা কর্মসংস্থান ব্যবস্থা করা। সো এটা দুইটা দিক থেকে, একটা হলো ওখানে কি কি সুযোগ আছে, আবার যারা আসতেছে তাদেরকে আবার আপস্কিলিং করা বা রিস্কিলিং করা, সেইটা তো এখানে করা সম্ভব। বাট এটা আসলে সরকারি পর্যায় থেকে ওরকম করে এই সরকার আমরা দেখেছিলাম যে কিছু উদ্যোগ, এবং প্রধান উপদেষ্টা স্বয়ং উনিও কথা বলেছেন প্রবাসীদের ব্যাপারে, এবং এয়ারপোর্টে আপনি জানেন যে একটা লঞ্চ করা হয়েছে ডেডিকেটেড ফর এই প্রবাসী। তো আসলে তো আর কোনো কি কাজ হচ্ছে এখানে? ধরেন যে ওই যে মালয়েশিয়াতে সিন্ডিকেট, বাংলাদেশ থেকে পাঠানো অনেক বেশি খরচ, আবার বাংলাদেশিরা বেতন কম পায়, আপনার অনেক সময় অবৈধ হয়ে যায়, বিকজ আপনি যদি ভিজিট ভিসাতে কেউ গিয়ে কাজ করে, তো বিভিন্ন ধরনের। আর কোনো কি উদ্যোগ দেখছেন? এগুলো কিন্তু মেজর সমস্যা আসলে আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে। আমি শুধু এইটা না, দেখেন এখন যে সংস্কারগুলো হচ্ছে, মানুষ জানতে চায়, ঠিক না? এখন তো আপনার মোবাইলে সবার কাছে ইনফরমেশন থাকে, কিছু সত্য নিউজ, কিছু মিথ্যা নিউজ, বাট ইনফরমেশন সবার কাছে আছে। তো মানে সরকারের উচিত যে ইনফরমেশনগুলা পৌঁছানো। তো আমরা জানি না কি হচ্ছে, ওই যে আপনি যেটা বললেন যে ওই ভিজিবিলিটির দিক থেকে দৃশ্যমান যেটা, সেটা হলো একটা লাউঞ্জ, বাট একটা লাউঞ্জ আর প্রবাসীদের মনের কথা তো একটা। তো তাদের সাথে বসতে হবে, তাদের কাছে শুনতে হবে। আপনি আমার জন্য যদি ডিসিশন নেন, আমাকে ইনক্লুড না করে ডিসিশন নিলে কার জন্য নিবেন? ঠিক না? সেটা তো ওনাদের সাথে বসে এ করে না হলে কি হয়, কি ধরেন আমরা সবাই বাংলাদেশ, প্রচন্ড গ্যাপ হতে থাকবে। 54 বছরের যে গ্যাপটা সবাই মনে করছিল যে এখন এটা কিছুটা হলেও গ্যাপটা কমবে, বাট আসলে কিন্তু গ্যাপটা কমানোর ক্ষেত্রে যে উদ্যোগগুলো নেওয়া উচিত সেটা আমরা দেখি নাই।
তো আমার মনে হয় যে সরকার কাজ অবশ্যই এখন তো অল্প সময়ের মধ্যে ওনারা অনেক সম্ভাবনা আমরাও বুঝি সেটা, বাট তারপরেও আমরা কিছু ভিজিবিলিটি প্রত্যাশা করি, যে কমিউনিটির সাথে কথা বলা, শুধু সৌদি আরব বলে কথা না, বা অন্যান্য দেশেও। আর একটা জিনিস যেটা আপনি বললেন যে টাকার বিষয়টা, এটা হলো আমার কাছেও অনেক পীড়া দেয়, যে আমাদের এখান থেকে হেঁটেও ইন্ডিয়া যাওয়া যায় ফর এক্সাম্পল, সেখান থেকে যদি 1 লাখ টাকায় একটা ছেলে বা একটা মেয়ে যদি সৌদিতে যেতে পারে, আমাদের 54 বছরে আমাদের ডিপ্লোমেসির কি হলো যে জন্য আমরা 6-7 লাখ টাকা দিয়ে যেতে হবে? এটা খুব আনফরচুনেট। আমরা খুব হতভাগা জাতি মনে হয়। টাকা গিয়ে দেওয়ার পর এরা কম বেতন পায়, যেহেতু আপনার স্কিল বা ওই প্ল্যান পরিকল্পনা না করে আমরা পাঠাই। এবং আপনি এটাও জেনে থাকবেন, সাউদিতে রিয়াদে কিছু জায়গা আছে যেমন হারা বা ভাতা, এইটা তো ওখানে গেলে আপনার প্রত্যেক দিন সকালে হাজার হাজার লোক বসে আছে যে আমাকে কাজে নিয়ে যাও। হয় একটা প্ল্যান যদি থাকতো যে আমার হাজার হাজার কি এরা বাংলাদেশ বসে আছে কোনো কাজ নেই, তো এখন প্রত্যেকটা ফ্লাইট ফুল, নতুন নতুন লোক যাচ্ছে। তো এটা সরকারের করা উচিত না? আমাদের বাংলাদেশি এত টাকা খরচ করে যাচ্ছে, তাদের যদি কাজ না থাকে, তো ওই যে আপনার ধার করে দেনা করে জমি বিক্রি করে যাচ্ছে, তার ফ্যামিলিও প্রত্যাশা করে, কিন্তু কাজ থাকবে না কেন? ওরা কি ওয়ার্ক, এটা হচ্ছে আপনার অনেকগুলো এখানে ফ্যাক্টর থাকে, বুঝছেন? তো ফ্যাক্টর হলো, ধরেন আমি বলে দিচ্ছি যে ওখানে কাজ আছে, যে হলো কাজ নেই, তো এইটার তো তত্ত্বাবধানে তো সরকারের ওই একটা ইকোসিস্টেম করা। আর এখন আপনার যদি সৎ নিয়ত থাকে, যদি সৎ উদ্যোগ থাকে, ইট ইজ নট ডিফিকাল্ট। আমরা ধরেন এম্বাসি রিয়েলি গ্রেটফুল যে এখন যে অ্যাম্বাসেডর সাহেব আছেন এবং ওনার টিম, দে আর ভেরি ডেডিকেটেড। ওনারাও চাচ্ছেন কিছু ভালো করার জন্য, এবং যে সুযোগটা আমি বা অপরচুনিটিটা আমি বলছি, বাট এখানে সরকারে একটু এদিকে দৃষ্টিপাত করা উচিত। যেটা আমরা প্রস্তাব করছি যে আপনার একটা পলিসি যে আমার যদি 1000 লোক দরকার, সেটা এমবেসি বা সরকারের মাধ্যমেই হোক। আমার যেমন হজের ক্ষেত্রেই দেখেন, হয় মানে হজ প্রসেস এখন ভেরি স্মুথ, যেমন ওই সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার এগুলো কিন্তু এখন কমাই দিছে। তো সেক্ষেত্রে 1000 লোক ওখানে কত টাকা বেতন, এমবেসি বা এরা ভেরিফাই করুক, এনারা এমবেসির মধ্যে যাক, যারা আপনার দেশে টাকা পাঠাবে না মানে বৈধ পন্থায়, সেটা কিন্তু এমবেসির কাছে একটা রেকর্ড থাকলো। তাহলে আপনার সব ইকোসিস্টেমে আমি যখন ভিসা বাড়াতে যাব, মানে আপনার এমবেসিতে তো আমার আসতে হবে, আমরা বাঙালি, তো সেক্ষেত্রে ওনারা কিন্তু ডেটাবেজে দেখতে পেলেন। তো এটা জাস্ট টেকনোলজির যুগে, আপনার টেকনোলজি ইজ ভেরি ইজি। আপনি যদি ওইভাবে মানে সৎ নিয়তে আপনি ইউজ করতে চান, এই যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, সৎ নিয়তে, রাইট। আসলে আলটিমেটলি ধরেন যে এমবাসির মাধ্যমেও যদি এই লোকজন যায়, ওখানে তো লোকজনগুলোর সৎ হতে হবে, অনেস্ট হতে হবে, যে তারা দেশের স্বার্থে দেখতে হবে। ওখানেও লোকজন যদি দুর্নীতি করে, এটা তো ডিজিটাইজড। এখন আপনার হচ্ছে যখন ওই আগে যেমন টেন্ডার হতো। জি নুন্নবী ভাই, আমরা একটু মানে শেষের দিকে আমাদের একটু শেষ করতে হবে। তো আপনার আলটিমেটলি ধরেন যে এই যে 6-7-8 লাখ টাকা দিয়ে যায়, এটা তো ওই যে রিক্রুটিং এজেন্সি, তার আগে আপনার ওই যে মিডলম্যান যে গ্রাম থেকে নিয়ে এসে, সো তারপরে হচ্ছে বিভিন্ন লেভেলে যেখান থেকেই কোনো সার্টিফিকেট নিতে হবে, টাকা দিতে হবে, এবং শেষ পর্যন্ত প্লেন ফেয়ারও এদের জন্য বেশি থাকে। রাইট। সব দিকেই আমাদের এই বাংলাদেশিরা আসলে ঠকে। তো একটু যদি এক কথায় বলেন যে সরকারের আসলে যেটা বললেন 54 বছরে আসলে তেমন কিছু হয়নি, কোনো উদ্যোগই তো সেরকম সাস্টেনেবল কোনো উদ্যোগ আমরা দেখিনি, সব অ্যাডহক বেসিসে। রাইট। ধরেন যে একটা কাজ আপনি আশা করেন যে এই সরকার করে যাক প্রবাসীদের জন্য, একটা ভালো পরিকল্পনা করা। আচ্ছা, শুধু পরিকল্পনা না, এবং পরিকল্পনাটাকেও আপনার তত্ত্বাবধান করা, যে আমরা এইটা টার্গেট করলাম, এটা কেন আগাতে পারলাম না, বা কতটুকু আগালো, বা এই আগানোর ক্ষেত্রে বা পিছানোর ক্ষেত্রে কি কি বাধা ছিল, এইটা যদি আইডেন্টিফাই না করা যায়, তাহলে মানে ভবিষ্যতে আমাদের মানে আপনি দেখেন এখানে 3 মিলিয়ন, হিউজ পপুলেশন, এখান থেকে যদি বিশাল একটা অংশ চলে আসে, মানে এটা ইকোনমি বলেন, সোশ্যাল বলেন, সর্বক্ষেত্রে। বাট আমি একটা জিনিস আপনাকে লাস্টে বলি, যে অনেক চ্যালেঞ্জ আছে, বাট তারপরে আমরা হোপফুল নতুন বাংলাদেশের ক্ষেত্রে।
সবাই মিলে যদি উদ্যোগ নেওয়া যায় বা করা যায় যার যার অবস্থান থেকে, আমার মনে হয় পরিবর্তন সম্ভব। রাইট, থ্যাংক ইউ মিস্টার প্রফেসর মোহাম্মদ নুরুন নবী টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, আমি এসেও খুব আনন্দিত এবং গর্বিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম প্রফেসর মোহাম্মদ নুরুন নবীর সঙ্গে এবং খুব আমরা ইনসাইটস অনেক পেয়েছি আসলে যে বাংলাদেশে অনেক কিছু করা দরকার এবং আমাদের যেমন আসলে সুযোগ আছে, সম্ভাবনা আছে, চ্যালেঞ্জও আছে। আমরা কাজ না করলে আসলে যেভাবে আমরা আসলে পিছিয়ে যাব, অলরেডি আমাদের তেমন কিছু নাই, তো এগুলো আসলে সরকারের উদ্যোগ নেওয়া দরকার ভবিষ্যৎ সামনে রেখে। এবং প্রবাসীরা আসলে দেশে ফেরত আসলে সেটারও একটা যে সামাজিক অর্থনৈতিক যে একটা প্রভাব, সেই প্রেক্ষাপটও কিন্তু উনি এখানে নজরে এনেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।